হয়। ধর্ষণে মেয়েটির প্রজনন অঙ্গ ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে। মেয়ে শুধু বলে, বাবা ভয় লাগতেছে। ঘরের মেঝে রক্তে ভেসে গিয়েছিল এবং এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আজকে তো তোমার এই যে যে ছোটে তো ছোট দেখে তো মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের চাইছিলাম এত পারলাম কি বলেন কেন? হ্যাঁ কি বলেন? তুমি আমার বন্ধু না, তোমার আদর করতে হবে না? আগে তো বাসায় বসে কথা বলা দরকার তোমার। কথা বলবেন, কোন সমস্যা নেই, আপনি কইতে পারেন। দর্শক, কত বিভৎসভাবে একটি মেয়েকে ধর্ষণ করা যায় তা এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। মেয়েটির প্রজনন অঙ্গকে ছিঁড়ে ফেলেন, শুধু তাই নয়, ঘরের মেঝেতে রক্তের বন্যা বইয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত মায়ের কাছে ফোন দিয়েই অজ্ঞান হয়ে পড়ে মেয়েটি। আপনার মনে আছে, সকলেই খেয়াল রাখুন এবং আজকের ভিডিওটি দেখুন কিভাবে এই রকমের ধর্ষকরা সুযোগ নিচ্ছে এবং সুযোগের হাতছানি দিচ্ছে। দর্শক, ধর্ষিত হওয়ার আগে মেয়েটির ফোনালাপ থাকছে, পরে প্রথমেই দেখব যে কিভাবে ধর্ষিত হলো মেয়েটি। দর্শক, আজকে একটা অত্যন্ত বেদনার খবর আপনাদেরকে বলবো এবং এই খবরের শেষে আমার একটা অনুরোধ থাকবে। আমি একটু বলি। প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, নিশ্চয়ই আপনাদের দৃষ্টিতে এসছে। শিরোনামটা খুবই টাচি। মেয়ে শুধু বলে, বাবা ভয় লাগতেছে। এই মেয়েটি শ্লীলতাহানির শিকার হয়েছে। প্রথমে বর্ণনা দেওয়া হচ্ছে, পরিস্থিতি এমন ছিল যে ঘরের মেঝে রক্তে ভেসে গিয়েছিল এবং এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং ধারণা করা হচ্ছিল হয়তো সে মারা যেতে পারে। এই জন্য মৃত্যু পূর্ব জবানবন্দি গ্রহণ করেছিল ম্যাজিস্ট্রেট। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে, কিন্তু একটা দীর্ঘস্থায়ী মানসিক এবং শারীরিক ভোগান্তি তার হবে, অর্থাৎ পুরোপুরি ট্রমার মধ্যে পড়ে গেছে। মেয়েটি বাবাকে দেখলেই ভয়ে চিৎকার করে ওঠে, বাবা ভয় লাগতেছে। দর্শক, বুঝতে পারছেন পরিস্থিতিটা কেমন। মঙ্গলবার এই রিপোর্ট, এটা মেডিকেলের আইসিইউর সামনে মেয়েটির বাবা মায়ের সঙ্গে কথা হয় সাংবাদিকের। বাবা বলেন, আমার মেয়েটিকে নির্যাতন করা হয়েছে, মেয়ে যে বাঁচবে এটাই তো বিশ্বাস করতে পারছিলাম না। 6 ব্যাগ রক্ত দিতে হয়েছে, এখন একলা হাঁটতে পারে না, কবে সুস্থ হবে তাও জানি না। আইসিইউতে গেলেই মেয়ে শুধু বলে, বাবা ভয় লাগতেছে। গত 24শে এপ্রিল দুপুরে আশুলিয়ায় নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয় এই মেয়েটি। স্থানীয় হাসপাতাল হয়ে সেদিনই রাত 1টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণে মেয়েটির প্রজনন অঙ্গ ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে। অস্ত্রোপচারের পর রক্তচাপ কমে যাওয়া সহ নানা জটিলতায় পোশাক কর্মী মেয়েটিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ধর্ষণের শিকার মেয়েটির বাবা দিন মজুর, কাজ করলে কোনোদিন 500 টাকা, কোনোদিন 600 টাকা। মেয়েটির মা স্থানীয় একটি হাসপাতালে 8,000 টাকায় আয়ার চাকরি করে। দর্শক, বুঝতেই পারছেন, মানে মায়ের টাকা, বাবার টাকা, মেয়েটি নিজে একটা আশুলিয়ার একটি পোশাক কারখানায় হেল্পার হিসেবে কাজ করে, সেখানে 12,000 টাকা। ওভারটাইম করলে আর কিছু বেশি পায়। আর তাকে যে ধর্ষণ করেছে সে ওই পোশাক কারখানারই অপারেটর হিসেবে কাজ করছিল। তাকে ভয় ভীতি দেখিয়ে এই ঘটনাটি ঘটায় এবং ধর্ষকের বয়স 35। সে নিজে বিবাহিত এবং তার ছেলে মেয়েও আছে। অনেক দিন থেকেই তার পেছনে লেগেছিল এবং বলছিল যে তার কথা মতো না শুনলে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। ফলে ভয়ে সে কারো কাছে অভিযোগও করেনি। তারপরে হঠাৎ করে একদিন, ঘটনার দিন অর্থাৎ, ফোন করে বলে যে সে কোথায়। যখন বলে যে সে বাসায় কেউ আছে কিনা, বলে যে না, বাবা মা কাজে গেছে। এই সুযোগে ওই ধর্ষকটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে এবং জোর করে তার শ্লীলতাহানি করে। তারপরে এক পর্যায়ে সে কোনো রকমে মাকে ফোন করার পরেই অজ্ঞান হয়ে পড়ে। মা এসে দেখে যে রক্তে মেঝে ভেসে গেছে। তারপরে সে জ্ঞান হারায়। পরে বাবাকে খবর দেয়। পরে বাবা মা মিলে তাকে স্থানীয় একটা হাসপাতালে পাঠায়।
হাসপাতালে তার পরিস্থিতি খারাপ হয়, তখন সেই হাসপাতাল কর্তৃপক্ষ একটা অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। এখন সে ঢাকা মেডিকেলে। দর্শক, এরকম খবর হয়তো অনেক দেখেছেন, কিন্তু বুঝতে পারছেন যে এই পরিবারটির কি অবস্থা। খবরে বলা হচ্ছে যে এখন দিনরাত ওই বাবা মা বসে আছে করিডোরে, মেয়ে আইসিইউতে। এই আইসিইউর খরচ, হাসপাতাল, চিকিৎসা তার চালানোর সামর্থ্য নেই। সেই জন্য দর্শক, শুরুতেই বলেছিলাম যে একটা অনুরোধ হচ্ছে, আমি নিজেও তাদের আমার কাছে কোনো ঠিকানা নেই, শুধু খবরের থেকে জানলাম যে ঢাকা মেডিকেলে আছে। আপনাদের প্রতি অনুরোধ হলো এটাই যে আপনারা যার যার অবস্থান থেকে একটু খোঁজ খবর করে মেয়েটি কোথায় আছে সেটি জেনে, যদি পারেন অন্তত আর্থিকভাবে হলেও সহযোগিতা করেন। বাকিটা পুলিশ যা করার তা তো করবেই, তারা কতটুকু করবে আইনগত ব্যাপার, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই পরিবারকে একটা সাপোর্ট দেওয়ার দরকার, এবং এই সহযোগিতা করার অর্থ হলো যে এই বাবা মাকে জানান দেওয়ার দরকার, মেয়েটিকেও মানে একটা বার্তা পৌঁছানো দরকার যে না, সবাই ধর্ষক না, ভালো মানুষ এই সমাজে আছে, বাংলাদেশ পাশে থাকবে এই পরিবারের। এই জন্য দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ধর্ষণের বর্ণনা, কিভাবে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এবং বর্তমানে তার অবস্থা কি এবং তার পারিবারিক অবস্থা কি। সর্বশেষ যেই অনুরোধটি খবরের মাধ্যমে রাখা হয়েছে, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারাও সাহায্যে এগিয়ে আসুন। এবার শুনবো তার ফোন আলাপ আজকে তো কি তোমার বলেছিল। যে ছোট দেখে তো মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের পেয়েছিলাম। নাউজুবিল্লাহ, কি বলেন? ধুর। কেন? হ্যাঁ, কি বলেন? তুমি আমার বন্ধু না, তোমার আদর করতে হবে না? তো এই জন্য ধর এগুলো কোনো কথা হইলো? হ্যাঁ, কেন কি হল? আজকে তোমার এখন বাচ্চা মেয়ের মতো লাগে। আমি তো আপনাদের কত ছোট, দেখেন আমার একটু আদর যত্ন স্নেহ করে রাখবেন যাতে কেউ কিছু না করে। অবশ্যই রাখবো, কেউ রাখবে না, কেউ কিছু বলবো না, অবশ্যই রাখবো। রাখবো না কেন রাখবো? তাহলে এখানে আসতে হবে কেন সব করে নিয়ে আসি? ও, সব নিয়ে কাঠি আমনে ঘুরান দূর। না, আমি বলছি যে আমরা যদি বিরোধিতা করতাম যে না এর চাকরি সে চাকরি হয়, তোমার বলছিলাম না সুপারিশ করবো, তারপর তুমি নাম্বার নিয়ে গেলা, তারপর কথা বললাম, তারপরে যোগদানের ওই এফআইআর দিয়ে তাও করাইলাম, তারপরে তোমার এই যে এখন আবার যোগদান কেরম কার্যকর হলো, তারপর তুমি এই দিলা, এই যে সব কাজই তো হচ্ছে, তারপর ওই যে মাস্টার্স সম্পন্ন করার জন্য অনুমতি, আমি যে নথিতে কি লিখছি নথিটা এনে দেখাবো না, ওইরকম সব লেখার কারো নথিতে লেখি না, তোমার নথিতে লেখছি। এখন তো তুমি এটা না বুঝো বা মানে না করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা তার আমি কিছু অনেক কিছু সম্পর্কটা জোর করে হয় না কখনই, এবং জোর করে হলে সেটা কোনো মজা নাই এবং সেটা কোনো লাভও নাই, এবং সেটা যারা বুদ্ধিমান জ্ঞানী লোক তারা সেটা করে না। সম্পর্কটা হতে হবে মানে একেবারে মানে করে খুশি মতে। এখন যদি জোর করে কোনো কিছুই ফলও ভালো না এবং সেটা ভালো হয়ও না এবং সেটা ভালো, আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দ নিজেও